আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন জাতির জন্য একটা মারাত্মক ডিজাস্টার, জাতির জন্য চরম একটা লজ্জার বিষয়, যে খবরটা আমরা প্রায়ই শুনে থাকি। সো এরকম একটা খবর আসছে, আমি গতকালকে দেখলাম মাছরাঙ্গা টিভি তারা প্রকাশ করছে। কওমি মাদ্রাসায় ছোট বাচ্চা, ৭ বছরের বাচ্চা, তাকে শিক্ষক পিটাইছে এবং হচ্ছে যে কারণে পিটাইছে সেই কারণটা খুবই সিলি। কারণটা হলো সে গোসল করে নাই, সেই জন্য পিটাইছে। এখন এই ধরনের নির্যাতনের ঘটনা, এর চেয়ে আরও বেশ ভয়ঙ্কর রকমের ঘটনা আমরা প্রায়শই দেখতে পাই। কিন্তু এইটার কারণটা কি, ব্যাকগ্রাউন্ডের কারণটা কি, সেটা আমরা কখনো জানতে পারি না। আমি যেহেতু মাদ্রাসার সাথে কম বেশি জড়িত, মাদ্রাসার সাথে আমার যোগাযোগ আছে, বা আমার অনেক বন্ধুবান্ধব মাদ্রাসার শিক্ষকতার সাথে জড়িত। সো এটার ব্যাকগ্রাউন্ড কারণগুলো আমি জানি, যেই কারণগুলো সমাধান করলে এই ধরনের ঘটনা বন্ধ হবে এবং এজ এ জাতি আমরা এই দায়ভার থেকে মুক্ত হব। জাতি হিসেবে যে আমরা লজ্জা পাই, অ্যাজ এ মুসলিম আমি যখন এটা শুনতে পাই যে আমার ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো একটা জঘন্য ঘটনা ঘটছে, যেটা অমানবিক, যেটা অস্বাভাবিক, তখন আসলে আমি কোনো কারণ চিন্তা করে পাই না। আপনারা আমাকে জানাবেন যে আপনারা চিন্তা করে কোনো কারণ পান না। সো এটার কারণগুলি আমি আগে বলবো, এবং কেন এটা বন্ধ হয় না, কারা এটা বন্ধ করতে পারেন তাদের ব্যাপারেও আমি প্রশ্ন তুলব, এবং আশা করছি আপনারাও তাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন যেন তারা এই জিনিসগুলো সমাধানে বাধ্য হয়। তো ঘটনা হইল, এই যে মাদ্রাসার শিক্ষক যারা, তারা মানসিকভাবে সুস্থ না। মানসিকভাবে কেন সুস্থ না আমি আপনাদেরকে বুঝায় বলি। ধরেন আমরা পৃথিবীতে যত কাজ করি, ইউরোপে কাজ করে মানুষ 5 দিন, কেউ 4 দিন কাজ করে। আর আমাদের বাংলাদেশের সরকারি চাকরিজীবী যারা, তারা 5 দিন অফিস করেন। তার মধ্যে হয়তো ওনারা 5-6 ঘন্টা, 3-4 ঘন্টা ডেইলি কাজ করেন সাইন টাইন করার জন্য। কিন্তু যারা হচ্ছে যে আপনার দোকানে কাজকর্ম করে, তাদেরও একদিন ছুটি আছে। বাট এই যে মাদ্রাসাগুলোতে যারা চাকরি করেন, ওনাদের বছরে ছুটির পরিমাণ সর্বোচ্চ 1 মাস। এবং হচ্ছে যে আপনার ওনার বাড়ি কক্সবাজারে, উনি কাজ করেন তেঁতুলিয়ায়, মানে হচ্ছে যে আপনার দিনাজপুরে। সো আরেকটা বড় সমস্যা হইল, পৃথিবীতে এমন কোনো ডিউটি নাই যে ডিউটি আপনাকে 24 ঘন্টা করতে হয়। 24 ঘন্টা আপনি একজন পুরুষ মানুষ, যখন আপনি ছোট বাচ্চাদেরকে পড়াবেন, ছোট বাচ্চাদের সাথে থাকবেন, তারা দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে, এটা কিন্তু আপনার জন্য একটা মেন্টাল স্ট্রেস। পৃথিবীতে আগে বলতো, ডিজিটাল হওয়ার আগে, যে পৃথিবীতে সবচেয়ে স্ট্রেসফুল জব ছিল হচ্ছে আপনার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মানে কাজ। এবং অনেক অ্যাক্সিডেন্টও কিন্তু হয়েছে, কোন বিমান কখন নামে উঠে, এগুলি ইনস্ট্রুমেন্টগত যখন দুর্বলতা ছিল, তখন অ্যাক্সিডেন্টের পরিমাণও হইতো, এবং এই কাজগুলো যারা করতেন তাদের স্ট্রেস বেশি থাকতো। বাট আমার দৃষ্টিতে আমি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি, শিক্ষকতার যে পেশা, সেটা সবচেয়ে বেশি স্ট্রেসফুল। এবং বাংলাদেশেরটা কেন স্ট্রেসফুল আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমি যখন এইখানে ইটালিতে দিনই প্রতিষ্ঠানে কাজ করতাম, তখন আমি সপ্তাহে 5 দিন 1.5 ঘন্টা করে বাচ্চাদেরকে পড়াইতাম। তো ওই 1.5 ঘন্টায় আমি দেখতাম যে আমি অনেক, মানে আমি এইটা নিতে পারতেছি না। ইটস ভেরি ডিফিকাল্ট বাচ্চাদেরকে টলারেট করা, কারণ আধুনিক যুগে তো বাচ্চাদেরকে মারা যায় না। এইটা একটা ভালো জিনিস, এটা আমি মনে করি এটা হওয়া উচিত। সো এই আইনটা থাকার কারণে এই ইউরোপে একটু বেশি স্ট্রিক্ট, যেহেতু তাদেরকে ধমকও দেওয়া যায় না। সো এই কারণে এখানে অনেক সতর্ক থাকতে হয়। এবং আমি এরকম ঘটনাও জানি যে এখানকার অনেক শিক্ষক, তারা এই ধমক দেওয়ার কারণে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি যেটা দেখতাম, যে আমি একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, সুখী মানুষ, আলহামদুলিল্লাহ। আমার গাড়ি আছে, আমার এখানে সন্তান আছে, স্ত্রী আছে, আমার বাসা আছে, সব কিছু মিলায় আমি ভালো। বাট ওই 1-1.5 ঘন্টা আমি দেখতাম যে ইটস ভেরি ডিফিকাল্ট। 1-1.5 ঘন্টা বাচ্চাদেরকে পড়ানো, তাদের দুষ্টামি সহ্য করা, এটা অনেক কঠিন ছিল আমার জন্য। যার কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি ইউরোপের হাই পেইড ইমাম ছিলাম। ইউরোপিয়ান ইউনিয়নে আমার চেয়ে বেশি বেতন কেউ পাইতো না, আমি এত বেশি বেতন পাইতাম, আলহামদুলিল্লাহ। বাট আমি দেখলাম যে এইটা আমার জন্য কঠিন কাজ। পরে আমি অন্য কাজে চলে যাই, সহ্য করতে না পেরে, বা আরও কিছু ইস্যু ছিল যেটা নর্মালি থাকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু এই যে একজন শিক্ষক, যিনি 24 ঘন্টা এই বাচ্চাদের সাথে থাকতেছেন, তার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না। আর এরপরে আরও স্ট্রেস কি জানেন, তার বেতন হয়তো 10,000, যেটা 5 মাস যাবৎ বাকি। তো একজন মানুষ যখন সব দিক থেকে সে স্ট্রেসফুল থাকে, সব দিক থেকে সে সর্বোচ্চ রকমের অ্যাংজাইটিতে থাকে, তখন তার যে ক্ষোভটা, এটা অকারণেই শিশু বাচ্চাদের উপর ঝাড়েন। অযথাই কাউকে মারতেছেন, এমনভাবে মারতেছেন যেটা এখন তো অনলাইনের যুগে চলে আসে। সো এই যে শিক্ষকদের যে সমস্যাগুলো, এইগুলো যদি বন্ধ করা যায়, তাহলে কিন্তু কওমি মাদ্রাসায় যত রকম নির্যাতন আছে সেগুলো বন্ধ হতে পারে। আরেকটা কথা আমি বলে রাখি, আমি যতটুকু ইসলাম সম্পর্কে জানি,
আমি ইতিহাসের ছাত্র, ইসলামের ইতিহাস নিয়ে আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট ঘাটাঘাটি আছে। তো সেখানে আমি কোথাও এরকম পাই নাই যে একটা লম্বা সময় ধরে আমাদের মাদ্রাসায় যেমন আবাসিক সিস্টেমে পড়াশোনা চালু আছে, এরকম ছিল না কখনো খায়রুল কুরুনে। যেই যুগে বড় বড় আলেম তৈরি হয়েছে, বড় বড় ইমাম তৈরি হয়েছে, যাদেরকে সারা পৃথিবী অনুসরণ করে। আমরা যদি আল আইম্মাতুল আরবা, 4 ইমামের কথা বলি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এছাড়াও আরও যুগে যুগে যত বড় ইমাম তৈরি হয়েছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, তারপরে আপনার ইমাম জাহাবি, ইমাম ইবনে হাজার আল আসকালানি, কেউই আবাসিক মাদ্রাসা শিক্ষায় পড়েন নাই। হ্যাঁ, আবাসিকে পড়ছেন কখন? যখন একটা নির্দিষ্ট বয়স পার হয়, ধরেন 14-15 বছর যখন অ্যাডাল্ট হয়, তখন সে হচ্ছে যে তারা যেটা করতেন, তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘুরতেন, কোনো মসজিদে, তখন তো মসজিদে দর্শ হইতো, তারা মসজিদে বসতেন, হাদিস শিখতেন, ফিকহ শিখতেন। তারপরে হচ্ছে তারা আপনার কোথায় থাকবেন সেটা তিনি ম্যানেজ করতেন। তো এই যে আবাসিক সিস্টেমের কারণে যেটা হয়, শিক্ষক তার পরিবারকে সময় দিতে পারে না, সেক্ষেত্রে পরিবারও তার থেকে বঞ্চিত হয়, তারা সন্তানের মুখ দেখতে পারে না। দেখেন, সন্তান, আমি যখন সকালে ঘুম থেকে উঠে আমার ছোটো বাচ্চার হাসিটা দেখি, আমার কাছে মনে হয় যে এই হাসির দাম অনেক বেশি, এবং এই হাসির জন্য আমি অনেক বেশি পে করি। আমি যদি তাদেরকে দেশে রাখি, আমি অনেক টাকা সেভ করতে পারি, বাট আমি সেটা করি না, আমি ওইটার জন্য, ফ্যামিলির জন্য। তো এই যে আপনার হচ্ছে যে একটা মানুষ যখন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে, অ্যাট দ্য সেম টাইম এই বিচ্ছিন্ন থাকার কারণে সে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টও পায় না, যেটা দিয়ে তার জীবন চলে, তার স্ত্রী সন্তানকে সে ভালো রাখতে পারে, বাবা মাকে ভালো রাখতে পারে, অভাব মুক্তভাবে চলতে পারে। এরকম কোনো কিছু না থাকার কারণে এই মানুষগুলো আসলে সুস্থ না। আমাকে অনেকেই বলছেন এখানে যে, ওমর ভাই, আমার এলাকায় মাদ্রাসার শিক্ষক, সে বাচ্চাদেরকে এত কেন মারে? তা আমি এই জিনিসটা বলছি যে, দেখেন, ওনাদের লাইফটা আসলে স্বাভাবিক না, অস্বাভাবিক একটা লাইফের মধ্যে ওনারা আছেন। এবং এই ডিজাইনটা যারা করেছেন, বা হচ্ছে যে যারা এই ডিজাইনটাকে মডিফাই করার মতো ক্ষমতা রাখেন, তারা আসলে এই জিনিসগুলো তাদের মাথায় ঢুকাইতে চান না। এটা জাতির জন্য খুবই দুঃখজনক। তাদের এই ধরনের ঘটনা যখন তাদের সামনে আসে, তখন তাদের ভূমিকা হয় কাউয়ার মতো। কাউয়া যেমন চোখ বন্ধ করে থাকে, তারা এই সমস্ত ঘটনা যখন জাতির সামনে আসে, ওনারা হচ্ছে যে খুবই চোখ বন্ধ করে থাকেন যে এই ঘটনাটা তো, এই ইস্যুটা তো 2 দিন পরে আবার চলে যাবে। সো এইভাবে দিনের পর দিন এই ধরনের ঘটনার দ্বারা আমরা জাতি হিসেবে লজ্জিত হই। তো জাতির কাছে আমার প্রশ্ন হইল, এই ধরনের ঘটনার যে ব্যাকগ্রাউন্ড, যে সাইকোলজি, সেটা তো আমি বললাম যে আরেকটা জিনিস যেটা দেখলাম, যে এখানে যেটা একটা পানিশ করা হয়েছে, একটা জরিমানা করা হয়েছে, যে আইন আদালতে যাওয়া হয়নি, এলাকার সালিশের মাধ্যমে ওই বাচ্চার মানে তার চিকিৎসার খরচ শিক্ষক দিবে, এবং শিক্ষক সবার কাছে মাফ চাইছে। এখানে আমার কিছু বিষয় আমি আপনাদেরকে ভেরিফিকেশন করতে বলবো। এই ঘটনা যাদের এলাকায় হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ওই শিক্ষক ঠিকমতো বেতন পায় কিনা, ঠিক আছে, এবং ওই মাদ্রাসার ফাইনান্সিয়াল ব্যাপারগুলো কিভাবে চলে। তো এইগুলো আমি যেটা বলতে চাই, যে আমাদের কওমি মাদ্রাসাটা যারা চালাচ্ছেন, বিশেষ করে যেটাকে বলা হয় বেফাকুল মাদারিসিল আরবিয়া, এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা মূলত প্রশ্ন টাইপ করার কাজ করে, রেজাল্ট দেওয়ার কাজ করে। দেখেন, একটা শিক্ষা বোর্ডের কাজ কিন্তু শুধুমাত্র প্রশ্ন টাইপ করা না, প্রশ্ন টাইপ ChatGPT দিয়েও করা যায়। আমার মতে কওমি মাদ্রাসার যারা সংশ্লিষ্ট আছেন, তাদের এটা ভাবা উচিত যে আপনাদের একটা নতুন বোর্ড থাকা দরকার, যেটা আপনাদের সমস্যাগুলোর দেখবে। বেফাকুল মাদারিসিল আরবিয়া প্রায় 30-40 বছরের মতো এটার বয়স। এটা কোনোভাবে জাতিকে কোনো দিক নির্দেশনা দেয় না, জাতীয় ইস্যুতে এটার কোনো ভূমিকা নাই, এটা কোনো যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করে না। তো আপনাদের কাছে আমার এই প্রশ্ন থাকছে, আমি প্রশ্ন করছি যে এইটার আসলে এটাকে বন্ধ করে এটার বিকল্প কোনো কিছু তৈরি করা যায় কিনা। অ্যাট দ্য সেম টাইম আমাদের রাজনৈতিক যে নেতৃত্ব শূন্যতা, একইভাবে আমাদের এই ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু নেতৃত্ব শূন্যতা আছে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, মানে বেফাকুল মাদারিসিল আরবিয়া যারা চালান, যারা কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন, তারা অনেকটা পরিবারতন্ত্রের মতো বলা যায়। বর্তমানে যে ক্ষমতায় আছেন মহাসচিব মাহফুজুল হক সাহেব, মামুনুল হক সাহেবের বড় ভাই, ওনার বাবা কিন্তু ছিলেন আমাদের দেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যিনি বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদ করেন। সো ওই সূত্রেই কিন্তু মাহফুজুল হক সাহেব এটার দায়িত্বে আছেন। কিন্তু যদি জাতির প্রতি তার দায়িত্বের প্রশ্ন তোলা হয়, তাহলে দেখব যে তিনি জাতির প্রতি দায়িত্ব পালন করতেছেন না। কি দায়িত্ব? আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, উনিও একজন কওমি মাদ্রাসায় পড়ছেন, কিন্তু পরবর্তীতে উনি আলিয়া মাদ্রাসায় পড়ছেন, এবং উনি একটা কলেজের শিক্ষক ছিলেন।
সরকারি চাকরিজীবী ছিলেন, তো ওনার অনেক অভিজ্ঞতা আছে, উনি একজন পিএইচডি ডক্টরেট। সো উনি বলছিলেন, উনি অফার করছিলেন মাহফুজুল হক সাহেবকে যে, মাহফুজুল হক সাহেব, আমরা আপনাদেরকে স্বীকৃতি দিতে চাই, আপনারা কি আমাদের থেকে স্বীকৃতি নেবেন? তা মাহফুজুল হক সাহেব যেটা বলছেন খুবই ইন্টারেস্টিং। তিনি বলছেন যে, উই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট উইথ দিস, যে আমাদের কিন্তু স্বীকৃতির আগ্রহ নাই। বাট দেখা যাচ্ছে কওমি মাদ্রাসার যদি আপনি 100 জন ছাত্রকে প্রশ্ন করেন, 99 জনই বলবে যে হ্যাঁ, আমার স্বীকৃতি দরকার, আমি কওমি মাদ্রাসায় পড়ে তারপরে উচ্চশিক্ষা নিতে চাই, বিদেশে যাইতে চাই, বা আমি বিশ্ববিদ্যালয়ে কোনো ডিগ্রি নিতে চাই, বা আমি কোনো আইটি প্রফেশনে যাইতে চাই। কিন্তু উনি যেটা করলেন যে, উনি এই ছাত্রদের কথা শুনলেন না, উনি ছাত্রদের প্রতিনিধিত্বটা করতে পারলেন না। আবার উনি বলছেন যে, আমরা জনগণের সাহায্য নিতে চাই, আমরা সরকারের সাহায্য নিব না। দেখেন, জনগণ, বাংলাদেশের জনগণ এত পয়সাওয়ালা না, কিন্তু সবাই মোটামুটি নিডি মানুষ আমরা, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গায় বিষয়টা এরকম না যে জনগণ মানে নিজে থেকে, যেটাকে বলে একবারে যদি খাস বাংলায় বলি হাইদ্দা, আমাদের গ্রামের ভাষায় হাইদ্দা, কিন্তু জনগণ সাহায্য করতে চায় না, জনগণের কাছে হাত পাততে হয় বারবার, তারপরে জনগণ সাহায্য করে। সো যদি সরকারি সাহায্য আপনারা নেন, সেটা জনগণ খুশি হবে বলেই আমি মনে করি। সো এই বিষয়গুলোতে আপনাদের আমি মন্তব্য চাই। আর আমি আসলে কোনোভাবেই চাই না যে আলেমরা বারবার বিতর্কিত হোক, আলেমরা বারবার হচ্ছে যে লজ্জিত হোক। আলেমদের লজ্জা মানে আমাদের সবারই লজ্জা, কারণ বাংলাদেশের মানুষ সবাই আলেমদেরকে ভালোবাসে। সো কেউ নেগেটিভভাবে নেবেন না যে আমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করতেছি কিনা। আরেকটা বিষয়, অনেকে বলেন যে আমি কওমি মাদ্রাসার ব্যাপারে এত পরামর্শ দেই, কিন্তু তারা পরামর্শ নেন না। আলিয়া মাদ্রাসার ব্যাপারেও অনেকে পরামর্শ চান। তো আলিয়া মাদ্রাসার ব্যাপারে আমার কাছে খুব ইন্টারেস্টিং কিছু পরামর্শ আছে, এবং একজন এটাও বলছেন যে কওমিওয়ালারা আপনার পরামর্শ নিতেছে না, আলিয়াওয়ালারা নিবে। সো আমার কাছে আসলে পরামর্শ আছে। আবার আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে কিছু বললে তখন কওমিওয়ালারা খুশি হবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কার পক্ষে, তাহলে আমি বলতে চাই, দেখেন, আমি কওমি, আলিয়া, স্কুল, কলেজ সবার পক্ষে, কারণ সবাই মিলেই বাংলাদেশ, এবং সবাই যদি অগ্রসর হয় তাহলে বাংলাদেশটা অগ্রসর হবে। সো আমি সবার জন্য আমার কাছে পরামর্শ আছে, কারণ আমি ইউরোপে এসে এখানকার পড়াশোনা টুকটাক করে দেখছি যে এখানকার পড়াশোনার সাথে আমাদের দেশের পড়াশোনায় অনেক ব্যবধান আছে, এবং আমাদের দেশের কোনো পড়াশোনাই আসলে মানসম্মত না, সব কিছুতেই বড় রকম সংস্কার দরকার। তো স্কুল কলেজ নিয়েও আমি কথা বলবো, নেক্সট ভিডিওতে আলিয়া মাদ্রাসা নিয়েও কথা বলবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।